আজকের গল্প মা। কাহিনী মৃত্যুঞ্জয় দেবনাথ। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। মা পড়ে গিয়েছেন, মাথা ঘুরে। ফোনে আর্তনাদ করে উঠল ধীরজ স্যার। কোথায় কোথায়? আমরা অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বাথরুমে, বিরাট ইঞ্জুরি। আমি যাই। ফোন ছেড়ে ব্যাগ কাঁধে ঝোলালেন ধীরজ স্যার। সীতামা ম্যাডাম উৎকণ্ঠা প্রকাশ করে বললেন, সাবধানে যাবেন, এত টেন্স হবেন না। বাড়িতে কেউ নিশ্চয়ই কিছু ব্যবস্থা করেছেন। না না, কেউ নেই, সেটাই তো চিন্তার। একা বাবা, এইটি আপ, প্রায় অথর্ব, বললেন ধীরজ বাবু। আপনার বউ টুকু, পাপান? কেউ নেই, শ্বশুর মশাই অসুস্থ, বউ সেখানে, ছেলে মেয়েও স্কুলে। আমি আসি, দেরি করা ঠিক নয়। ধীরজ স্যারের ছুটে যাওয়ার দিকে তাকিয়ে মায়ের স্মৃতি মনে হলো আমার। আচমকা এক রাত্রিরে কলকাতার ভাড়া বাড়িতে এসে মেজদার ছেলে বুড়ো শুকনো মুখে জানালো, ঠাম্মা অসুস্থ, কালনা হাসপাতালে ভর্তি, অবস্থা ভালো নয়। হ্যাঁ, বলিস কি হয়েছে মায়ের? আমি আঁতকে উঠে জিজ্ঞাসা করি। ডাক্তারবাবুরা বলল সেরিব্রাল অ্যাটাক। কিছুক্ষণ বোবা হয়ে গেলাম, তারপর নিজেকে সংবরণ করতে পারলাম না। মাগো বলে শিশুর মতো কেঁদে ফেললাম। পরদিনই সকালে ট্রেনে গেলাম হাসপাতালে। মায়ের তখন সামান্য জ্ঞান, কথা জড়ানো। আমাকে দেখে বললেন, বাবা, আমার বাবা এসছে। বিকেলে ট্রান্সফার লিখে দিলেন ডাক্তারবাবুরা। বললেন, সিরিয়াস কন্ডিশন, সিভিয়ার ব্রেন হ্যামারেজ। ওর চিকিৎসার ব্যবস্থা এই হসপিটালে নেই। অ্যাম্বুলেন্স ভাড়া করে মাকে নিয়ে গেলাম কল্যাণীর গান্ধী হসপিটালে। 8 দিন পর কোমা কাটলো না। ওখানকার ডক্টর আগরওয়াল বললেন, চিকিৎসা যা হওয়ার হয়ে গেছে, বাড়ি নিয়ে যান। কোমায় আচ্ছন্ন থাকতে থাকতেই চলে যেতে পারেন, আবার সুস্থও হয়ে উঠতে পারেন। সে আপনাদের ভাগ্য। সেই রকমের ওষুধপত্র দেওয়া আছে। তারপর দিদির কাছে 6 মাস কালনায়, গ্রামের বাড়িতে মেজদার কাছে আরো 2 বছর। মৃত্যুর আগে ইচ্ছে ছিল আবার আমার কাছে নিয়ে আসার, হয়ে ওঠেনি। 2.5 বছরের যাবতীয় খরচ চালালেও কলকাতায় 1 কুঠুরির ফ্ল্যাটে নিয়ে এসে মায়ের দেখাশোনা করা সম্ভব ছিল না। সে আক্ষেপ আজও আছে। পরদিন স্কুলে এসে আর্দ্র স্বরে জানালেন, মার মেজর হার্ট ব্লকেজ, ভাইকে খবর দিয়েছি, কি হবে কে জানে। পরদিন স্কুলে এসে আর্দ্র স্বরে বললেন, ধীরজ স্যার ভর্তি করালেন হাসপাতালে? আমরা জিজ্ঞেস করলাম, না, কি করে করাবো, ভাই আসুক আগে। আমরা অবাক। হ্যাঁ, আমার ভাই বিরাজ, সে কাল রওনা হয়েছে ভোপাল থেকে। আগে আসুক, একটা ব্যবস্থা আলোচনা করে তারপর ব্যবস্থা। কিসের আলোচনা? এই কোন হাসপাতালে ভর্তি করাবো, এই আর কি। আমরা আরো অবাক। বললাম, হ্যাঁ, এখনো ডাক্তার দেখাননি তাহলে? অবাক হলেন ধীরজ স্যার। এই দেখো, যত বোকা বোকা কথা। ডাক্তার দেখাবো না কেন? উনি তো বললেন হার্ট ব্লকেজের কথা, বললেন পেসমেকার বসাতে হতে পারে, ইমিডিয়েটলি নার্সিং হোমে ভর্তি করানোর কথা বললেন। তাহলে আরে ভাই আসুক না আগে, বলে ব্যাগ থেকে জলের বোতল বার করে জল খেলেন। একটা বড় নিঃশ্বাস ফেলে বললেন, বাবা, যা ঢকল যাচ্ছে। কি ধকল? সীতামা ম্যাম প্রশ্ন করলেন। হ্যাঁ, কি ধকল? এই মাকে নিয়ে যা চলছে। কি চলছে? আর কি, একবার মায়ের কাছে যাচ্ছি, একবার ভাইকে ফোন করছি। একজন যন্ত্রণায় কাতরাচ্ছে, অন্যজন আসছি করে সময় কাটাচ্ছে। সঙ্গে ডাক্তার বুদ্ধি, দৌড়ঝাঁপ, পাল্লা দিয়ে টাকার সাধ্য। তা বলে পেশেন্টকে বাড়িতে ফেলে রাখলেন? ভর্তি করিয়ে দিতে পারতেন। ডাক্তারবাবু তো বলেও দিয়েছেন ভর্তির কথা। চুপ করুন, জানেন সেখানে কত চার্জ? অ্যাডমিশন ফি নিয়েই তো নেবে কয়েক হাজার টাকা। তাতে কি
তার উপর পেসমেকার বসানোর খরচ জানেন আমি কি একা দেবো নাকি? হ্যাঁ, এখন দিয়ে দিতেন, পরে ভাই এলে আন্ডারস্ট্যান্ডিং করে নিতেন। হ্যাঁ, ব্যঙ্গের হাসি। হুম, ব্যঙ্গের হাসি জড়ানো গলায় ধীরেজ স্যার বললেন, চেনেন না তো ওকে? রাত গড়াতেই বিরাজ এসে পৌঁছালো, সঙ্গে পিচকুন মিলি ওদের মা। সকলে উদ্ভ্রান্ত চাহিনি, বিধ্বস্ত শরীর, শুকনো মুখ। ঘরে ঢুকে অসার ননিবালার বিছানায় গিয়ে হুমড়ি খেয়ে পড়ল সকলে। তারপর একচোট কান্নাকাটি, কেউ নিঃশব্দে, কেউ মৃদু সানাইয়ের বাদনের মতো। খেয়ে উঠে দুভাই আলোচনায় বসল। হ্যান্ডসাম স্মার্ট বিরাজ কেন্দ্রীয় সরকারি আমলা, স্কুলমাস্টার বর্দার তুলনায় মাইনে বেশ মোটা। 5 বছর গুজরাটে কাটিয়ে এখন মধ্যপ্রদেশে, কলকাতার নিজ ভূমে পোস্টিং নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক্তার কি বললেন? বিরাজের প্রশ্ন। ওই একই কথা, ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, ইমিডিয়েটলি BMRI-তে ভর্তি করান, পেসমেকার চাই। প্যাকেজ বললেন কিছু? 1.5 লাখ, আনুষঙ্গিক আরো প্রায় 1.5, নিয়ার অ্যাবাউট 3। একটু ক্ষণ চুপ করলেন বিরাজ, তারপর বললেন, শোনো, ডাক্তাররা লোক বুঝে প্যাকেজের গল্প শোনায়। তোকে চেনেন ডাক্তারবাবু, জানে শিক্ষক মানুষ, মাস গেলে যথেষ্ট রোজগার, দাও মারা যাবে। চুপ করে থাক, চল অন্য কোনো ডাক্তারের পরামর্শ নিই। ভেরিফাই না করে ওদের খপ্পরে পড়ার কোনো মানেই হয় না, ব্যাটারা ডাকাত। কার পরামর্শ নি? সময় তো গড়াচ্ছে। ধীরাজ উৎকণ্ঠিত। আর আর কোনো ডাক্তার নেই আশেপাশে? শিবানন্দে বা কস্তুরীটাও তো ভালো শুনেছি। বড় ডাক্তার আছেন, ভিতরের অবস্থাও ভালো, কিন্তু সে তো একই কথা বললেন ডাক্তাররা, প্যাকেজের হেরফের সামান্য। দম্বার পাত্র নয় বিরাজ। আচ্ছা, সেনপল্লীতেও একজন কার্ডিওলজিস্ট আছেন না? ওর কাছে একবার নিয়ে গেলে কেমন হয়? লাস্ট চান্স, ক্ষতি কি? না, না বলতে পারেন না ধীরাজ। আচ্ছা তাই চল। হার্ট পরীক্ষার 7-17 যন্ত্রপাতি নেই দাসবাবুর চেম্বারে। তবু ইসিজিটা করিয়ে চোখ কপালে তুললেন ডাক্তারবাবু, বললেন, কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস, এক্ষুনি হসপিটালাইজ করুন, দেরি করে ফেলেছেন বড্ড। অগত্যা পরদিনই ডক্টর লাহিড়ির অ্যাডভাইস মতো BMRI-তে ভর্তি করানো ঠিক হলো। কিন্তু কে কত দেবে তা নিয়ে আরও একবার পরামর্শ করে নিল দুজনে। জানা গেল আর্থিক দিক থেকে দুজনেরই আপাতত চাপ। দুজনেরই ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বেড়েছে প্রচুর, নাম করা সব ইংলিশ মিডিয়াম। তবু একটা রফা সূত্র বেরোলো, ধীরাজ স্যারের চেয়ে একটু বেশি কন্ট্রিবিউট করবে বিরাজ, যেহেতু ওর রোজগার তুলনায় বেশি। বিএমআরআই এ মাকে ভর্তি করিয়ে দুভাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ননিবালা দেবীকে উঠিতে ঢোকাতে হাত নেড়ে ইশারা করলেন ডক্টর লাহিড়ি, অর্থাৎ আমার হাতে এসে পড়েছে বাছারা, আর দুশ্চিন্তার কিচ্ছু নেই। সেদিকে তাকিয়ে দু ভাইয়ের চোখ ছলছল করে উঠল। ওটির বাইরে অপেক্ষা করতে করতে মাকে নিয়ে কত স্মৃতি ভেসে আসে দুজনের মনে। পিঠাপিঠি দু ভাইয়ের লাগাতার হাঙ্গামা বাঁধত। চাকরির কারণে বাবা বাইরে থাকতেন অধিকাংশ সময়। সবই সামলাতে হতো মা ননিবালা দেবীকে। তার ধৈর্য ও সহ্য শক্তি অসীম। হাজার রেগে গেলেও কারে ঘায়ে হাত তোলেননি কখনো। ভুলিয়ে ভালিয়ে কখনো ঠিক ঠিক করতেন দুজনকে, তারপর দুজনের গালেই হামি খেতেন। তবে দুই মল্লযোদ্ধা শান্ত। দুজনেরই একটা অভিযোগ ছিল মা ননিবালার প্রতি। বড় বলতো মা বেশি ভালোবাসেন ছোটকে, ছোট বলতো উল্টো, তুমুল ঝগড়া চলতো। ননিবালা প্রসঙ্গ পাল্টে ফ্যাসাদে পড়ার চেষ্টা করতেন দুই ভাইকে। মুচকি হেসে বলতেন, তোরা আমার বেশি ভালোবাসিস, প্রমাণ দে। মায়ের কোল চাপটে মাকে হামি খেয়ে ভালোবাসার প্রমাণ দেওয়ার কাজে লাগতো দুজনে। মা বলতেন, কেউ বেশি কেউ কম নয়, দুজনেই সমান। আমারও ঠিক তাই। বোকার দল, মা সন্তানের স্নেহ ভালোবাসার কম বেশি কি হয় কখনো? মা সন্তানের স্নেহ ভালোবাসার কম বেশি হয় কখনো? কোথা থেকে 1.5 ঘন্টা কেটে গেল। ডক্টর লাহিড়ী বিষণ্ণ মুখে বেরিয়ে এলেন ওটি থেকে। ওদের সামনে এসে বললেন, সরি, ইটস টু লেট। বহু চেষ্টা করে পারলাম না।
শ্রাদ্ধকর্মের 3 দিন আগে ফের তুমুল তর্ক বাঁধালো দুই ভাইয়ে। তর্কের বিষয় মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে কে কত কন্ট্রিবিউট করবে। বড় বলে, এই তুই আর এর মধ্যে আসিস না ছোট, আমার ইচ্ছা পুরো খরচটাই আমি দিই। মা আমাদের জন্য অনেক খরচ করেছেন, আমরা কতটুকুই করেছি। ছোট বলে, না 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 না, আমি দেবো যা খরচ লাগে। এই ব্যাপারে অন্তত কোনো ভাগ বাটোয়ারা যেতে চাই না। এতদিন অনেক করেছিস তোরা, অসুস্থ মাকে সঙ্গ দিয়েছিস, সুখ দুঃখে পাশে থেকেছিস, আমি সেটুকু থেকে বঞ্চিত। অন্তত এই সুযোগটা কাজে লাগাতে দে আমায়। চুপ কর, বাজে বাজে কথা বলিস না, আমি দেব। না না, তুই চুপ কর, তুই চুপ কর। বাজে তুই বকছিস। তোর তোর ছেলেবেলার অভ্যাস, তোর ছেলেবেলার স্বভাব আজ পর্যন্ত ছাড়তে পারিসনি। আমি দেব সব। না আমি, না না, আমি দেব। ঘরের দুই বউ, তাদের ছানাপোনা, বৃদ্ধ বাবা সকলেই ছুটে এলো রণাঙ্গনে। থামানোর চেষ্টা চলছে, কিন্তু এই যুদ্ধ সহজে থামবে বলে মনে হচ্ছে না। দুজনেই মা অন্তপ্রাণ কিনা। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।